তৃতীয় দিন আর আজকে আমাদের ট্যুরেরও শেষ দিন। সকালবেলা 9:02 আমরা অলরেডি হাজারদুয়ারিতে। আজকে রবিবার, তাই জন্যই আজকে আসা। বলেছিলাম শুক্রবার বন্ধ থাকে, তাই জন্য প্রথম দিন আমাদের আসা হয়নি। তো আজকে ফাইনালি হাজারদুয়ারি দেখবো, ইমামবাড়া দেখবো। চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, কাজেই বাইরেটাই শুধু ঘুরে দেখানো সম্ভব। এই হাজারদুয়ারি প্যালেস আর একদম উল্টো দিকে বড়া ইমামবাড়া বা নিজামত ইমামবাড়া, যেটার ওই দিকটাতে আমরা রয়েছি, হোটেলে ছিলাম বলা ভালো। যাই হোক, হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন নবাব নাজিম হুমায়ুন শাহ 1829 থেকে 37-এর মধ্যে তৈরি হয়েছে। হ্যাঁ, একদম। 1000টা দরজা আছে, যেটার মধ্যে 100খানা নকল, যতদূর জানি। হ্যাঁ, 900খানা আসল, 100খানা নকল। ওটা বেসিক্যালি ইন্ট্রুডারদেরকে ইয়ে করার জন্য, তাদেরকে একটু হ্যাঁ বোকা বানানোর জন্য, হ্যাঁ সিকিউরিটি পারপাসে, তাই জন্যই তৈরি করা। তো হাজারদুয়ারির ইতিহাস নিয়ে সবাই মোটামুটি জানে, ওয়াকিবহাল। এখন আমরা একটু বাইরের ক্যাম্পাসটা আগে ঘুরে দেখব, তারপর ভিতরে ঢুকবো। এই গোটা প্যালেসের লুক। যদিও আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে সামনের রাস্তাটা দিয়ে, তবেই এটাকে গোটা একবারে ক্যামেরায় দেখানো সম্ভব, সেই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। কিন্তু একদম উল্টো দিকের বড়া ইমামবাড়া, এটাকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না একবারে ক্যামেরায় ধরা, সে নিয়ে আমরা খুব চিন্তিত। আর্কিটেক্টর ভাবে এই সময় যে 0.5-এর থেকে ওয়াইডার ক্যামেরা দেওয়া যেতে পারে, বানিয়েই গেছে। বানিয়েছে তো অসাধারণ, কিন্তু আমরা 0.5-এ আটাতে পারছি না। হ্যাঁ, মানে বাড়াতে শুরু করেছিল আর শেষ করতে পারছিল না। আর এই সেই বিখ্যাত ঘড়ি, যেটার বহু ছবি আমরা দেখতে পাই। এই ক্যাম্পাসের ভেতরে মসজিদ, যেটাকে লোকাল মানুষজন সিরাজদৌল্লার মসজিদ বলছেন, এবং তারা বলেন যে সিরাজ নিজে মাথায় করে মক্কা থেকে মাটি বয়ে এনেছিলেন এই মসজিদ স্থাপন করার জন্য। তার অনেক পরে বাকি এই সমস্ত কিছু। আর এই মসজিদেরই একদম কাছে এই আর একটা কামান, জাহানকোষা কামান, তো আমরা গতকাল দেখেছি। আজকে এইখানকার এই এক কামান, যেটার পেছনেও একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। এই মসজিদের একদম সামনেই এই কামান। এই কামানটাকে মাত্র একবারই ব্যবহার করা হয়েছিল, এরকমটা এখানকার মানুষজনই আমাদেরকে জানালেন। আসলে এই কামান এবং জাহানকোষা কামান বাংলাদেশ থেকেই গিফট করা হয়েছিল মুর্শিদাবাদকে, ঢাকা থেকেই। তখন তো আর বাংলাদেশ ছিল না, ঢাকা থেকে গিফট করা হয়েছিল। তো এই কামানটিকে অ্যাকচুয়ালি টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়েছিল। তো প্রথম দিন যেদিনকে গোলা ছোড়া হয়, আশেপাশে 10 কিলোমিটার জুড়ে, এর 10 কিলোমিটার এলাকা মধ্যে যত প্রেগনেন্ট মহিলা ছিলেন, তাদের সবার গর্ভপাত হয়ে গিয়েছিল। তো আস্তে আস্তে এই খবর যখন বাদশাহ শুনতে পান, নবাব যখন শুনতে পান, উনি খুব দুঃখ পান এবং উনি ঠিক করেন যে এই কামান আর উনি ব্যবহার করবেন না। এবং লোকাল মানুষের কাছে থেকেই এটা শুনলাম যে এই কামানটার অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়েছে বাচ্চাওয়ালি কামান, এই ঘটনার জন্য। তাই জন্যই জাহানকোষা কামানটা আদৌ কোনোদিনও ব্যবহার করা হয়েছে কি না, সেই নিয়ে একটা সন্দেহের জায়গা আছে। হাঁটতে হাঁটতে নিজামত ইমামবাড়ার একদম সামনেটা, এখানে ঢোকার কোনো সুযোগ নেই, বাইরে থেকেই দেখতে হয়।
শুধুমাত্র মহরমের দিন, আমি যদি খুব ভুল না করি, শুধুমাত্র মহরমের দিন সাধারণ মানুষকে বাইরে যে কোনো কাউকে অ্যালাউ করা হয় ভেতরে ঢোকার জন্য। এই ইতিহাস ওই সময় 6 লক্ষ মুদ্রা ব্যবহার করে তৈরি হয়েছিল, সেটা বোঝা যায়। 207 মিটার লম্বা এই একদম ডান দিক থেকে বাঁ দিক পুরোটা, তার সাথে খুব সুন্দর ডিজাইনস, এবং বলাই বাহুল্য যে একেবারে ইসলামিক স্টাইলের তৈরি। মানে এখানে আমার যতদূর নলেজ পুরোটাই ইসলামিক স্টাইলই দেখতে পাচ্ছি, ব্লেন্ড কোথাও এখনো অবধি চোখে পড়েনি। হাজারদুয়ারি প্যালেস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। মাত্র 25 টাকার টিকিটের বিনিময়ে একবারে এই ক্যাম্পাসের ভেতরে ঢুকলে সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা অবধি সারাটা দিনই আরামসে এই ক্যাম্পাসের ভিতর কাটিয়ে দেওয়া যায়। কাজেই আমরাও এই সময়ের সদ্ব্যবহার করতে লেগে গিয়েছিলাম। আশা করি এইখানে বানানোর রিল সবাই ইতিমধ্যে দেখেই নিয়েছে। এই আমরা পুরো প্যালেস মিউজিয়াম দেখে বাইরে বেরোলাম প্রায় 11:30টা, সুতরাং লোকজনের রীতিমতো ভিড়। একটা অসাধারণ ভিউ। এই একটা মসজিদ, যদিও এটা পেছন দিক, হাজারদুয়ারি আর নহবতখানার মোটামুটি মাঝখানে। তো মনে করা হয় এই মসজিদটার ভিতরে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের যে ওয়াইফ ছিলেন, যে বেগম ছিলেন, ওনার সমাধি রয়েছে। যদিও পরে ভেঙে চুরে গিয়েছিল এবং রেনোভেশন করে এখন রীতিমতো ওয়ার্কিং মসজিদটা, নামাজ হয়, প্রার্থনা সবই হয়। তো হিস্টোরিক্যাল এভিডেন্স আমি জানি না, কিছু নেই, একটা লোকাল মানুষদের মুখে শোনা। এখন ঘোড়া গাড়িতে ভ্রমণ হবে। কেমন করে উঠবে? ওট ওট। ওট না না, পাবি উঠছে, দুজন তার থেকে উঠে যাবে না একসাথে। নে উঠ। আমার মা বিশাল আনন্দ পেয়ে গেছে। এরা দুজন সামনে, আমরা দুজন পিছনে। ঘোড়া দেখা যায়? হ্যাঁ দেখা যায়, ওই তো। আমি সামনেটা দেখি। श्री राम रावण को मुक्ति देकर अयोध्या पधारे। श्री राम के साथ আরও একবার দক্ষিণ দরজা দিয়ে আমরা ঢুকলাম আর কি, ঘুরতে ঘুরতে। এবার গঙ্গার ধার ধরে আমরা আবার ফিরে যাব। এখানে একটা ছোট্ট কথা বলি, যেটা এই দুদিনে আর বলা হয়নি, এটা এখানে এসে জানলাম। আমরা মুর্শিদাবাদ নামটার সঙ্গে পরিচিত, এখানে এসে জানলাম যে এখনও এখানকার মানুষ শহরটাকে লালবাগ বলেন। এবং ঠিকানাতেও আমরা আদালত দেখেছি, আরও কিছু অফিস দেখেছি, সেখানেও লালবাগ কথাটাই মেনশন থাকে। এবং এখানকার মানুষজনও সেই পুরনো আমল থেকে শহরটাকে লালবাগই বলেন। মুর্শিদাবাদ স্টেশন, এই যে ভাগীরথীর তীরে আমরা ঘোড়া গাড়ি চড়তে চড়তে দেখে নিচ্ছি ওয়াসিফ মঞ্জিল। সার সার টাঙা দাঁড়িয়ে নদীর ধারে। তো যেটা বলছিলাম, কথা বলতে বলতে আমাদের ঘোড়ামশাই একটু ভয় পেয়ে গিয়েছিলেন, তাই জন্য একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। এই শহরটাকে আমরা বাইরের মানুষ মুর্শিদাবাদ বলে থাকি পুরো চত্বরটাকে, কিন্তু এইখানকার মানুষ কিন্তু এখনো লালবাগ কথাটাই ব্যবহার করেন। এই শহরটাই লালবাগ।
ঘসেটি বেগমের বিখ্যাত বা কুখ্যাত জানি না বাগান বাড়ি, যেখানে ঘসেটি বেগমের গুপ্ত ঘর বলা হয় অ্যাকচুয়ালি। তো সেই বাড়ি, যেটার সম্বন্ধে জনশ্রুতি আছে যে এই বাড়ি ভাঙার অনেকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যারা যখনই ভাঙতে গেছে তাদেরকে আর ফিরে আসতে হয়নি ইহ জগতে। ঘসেটি বেগমের স্বামীর এখানে কবর রয়েছে। মতিঝিল পার্ক ওই দিকে, আগে আমরা এই গুপ্ত ঘরটা দেখব। এই জায়গাটি ঘুরে দেখার জন্য লোকাল গাইড পাওয়া যায়, তবে আমাদের খুব একটা ভরসাজনক মনে হয়নি, এটা আমাদের মতামত, তাই আমরা নিজেদের পড়াশোনার উপরেই বেশি ভরসা করেছিলাম। তবে কেউ চাইলে অবশ্যই গাইডের সাহায্য নিতেই পারে। এই গুপ্ত ঘরের সামনে এই মসজিদ, আর ওইদিকে সমাধি রয়েছে মতিঝিল জামা মসজিদ। নামাজি মানুষরা ছাড়া ট্যুরিস্টদের জন্য উপরে ওঠা বারণ, এবং তার প্রয়োজনও নেই, কারণ অলরেডি প্রার্থনা চলছে, নামাজ চলছে। তো আমরা আশপাশ দিয়ে ঘুরব। এই সেই সমাধি ক্ষেত্র, ফলকে নাম রয়েছে কিন্তু সেটা এখন আর পড়া যায় না। এখানে বাইরে সমাধি রয়েছে, তাছাড়াও ভিতরেও সমাধি রয়েছে। ফার্স্ট ইনক্রিপশন, কিন্তু সে লিপি আমার পক্ষে তো পড়া সম্ভব নয়। এই জলাশয় সহ প্রায় 100 বিঘার সম্পত্তি টোটালটা। এবং তারই বেশ কিছুটা অংশ এখন পার্ক। এই মতিঝিল পার্কে ঢুকছি, যাকে প্রকৃতি তীর্থ বলা হচ্ছে এখন, এবং পশ্চিমবঙ্গ সরকারের রক্ষণাবেক্ষণেই রয়েছে এই মতিঝিল এখন। টিকিট কাউন্টার এদিকে। এই ফুল ম্যাপ যদি কারোর প্রয়োজন হয় এটা মাথায় রেখে ঘোরা যেতে পারে। 350 একর জমির ওপর পুরো একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ এই মতিঝিল, যেটাকে বললাম ঘসেটি বেগমের টোটাল সম্পত্তি 100 বিঘার মতো। একর আর বিঘার হিসাব আমার কাছে পরিষ্কার নয়, ভেরি সরি। তো এইটা 350 একর জমি উপর তৈরি পুরো। আর এই মতিঝিল নামটা হওয়ার পেছনে নবাবী আমলে অ্যাকচুয়ালি এখানে মুক্তা চাষ হতো এই পুরো অশ্বক্ষুরাকৃতির হ্রদটায়। আর তৈরি হয়েছিল নবাব আলীবর্দী খাঁয়েরও আগে। ওয়াজেস আহমেদ খাঁ নবাব, উনি তৈরি করিয়েছিলেন। আর নবাব আলীবর্দী খাঁ আসলে তার বড় মেয়ে ঘসেটি বেগমের জন্য এখানে বাড়ি তৈরি করেন, প্রাসাদ তৈরি করেন, এবং পুরো প্রপার্টিটা ঘসেটি বেগমকে দেওয়া হয়। তো তাই জন্য এই পুরো এলাকাটা, যেই জায়গাটা আগে দেখালাম গুপ্তঘর বা ভাঙাচোরা সমাধিস্থল, যেখানে বললাম ঘসেটি বেগমের স্বামীর সমাধি রয়েছে, ওই পুরো এলাকাটা, তার সাথে এই পুরো পার্কটা, হ্রদ, পুরোটাই আসলে ঘসেটি বেগমের সম্পত্তি এইকালে। এই জন্য এই মতিঝিলকে শাসন পরিবর্তন হওয়ার জন্য খুবই সিগনিফিক্যান্ট মানা হয়, কারণ ব্রিটিশরা এই অঞ্চলটা থেকে প্রভাব বিস্তার করেছিলেন, মুক্তা চাষের প্রতি তাদের নজর পড়েছিল, এরকমটা শোনা যায়। সুতরাং এই মতিঝিল শুধু যে সুন্দর তা নয়, এর হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্সও রয়েছে। ঢুকেই শুরুতে বাঁদিকে যেটা দেখতে পেলাম, এই কামান,
ওরা ওদিকে একটু রেস্ট নিচ্ছে হ্রদের পাশে। অ্যাকচুয়ালি মতিঝিল এখন মোটামুটি একটা অ্যামিউজমেন্ট পার্কও বটে, কিন্তু তারপরেও এর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স যথেষ্ট রয়েছে। নবাবী আমলের ইতিহাস এবং তার সাথে বলা যেতে পারে ব্রিটিশ শাসনের শুরু হওয়া বা শাসনের পরিবর্তন, নবাবী আমল থেকে ব্রিটিশদের হাতে শাসন চলে যাওয়া, এটার জন্য এই জায়গাটা খুব সিগনিফিক্যান্ট। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের মূর্তি এবং সংক্ষিপ্ত ইতিহাস। বৃত্তাকার পার্ক বলে যেটা সুন্দর করে সাজানো, সত্যিই একটা বৃত্ত, তার ভেতরে আবার ছোট ছোট বৃত্তাকারে গাছগুলিকে সাজানো। আমরা একদম তার মাঝখানে দাঁড়িয়ে আছি। সেই বিশ্ব বাংলার বিখ্যাত বল, পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে যে পার্ক প্রকৃতি তীর্থ, সেখানে এটা এক্সপেক্টেড। এই যে এই বৃত্তাকার বাগান যেটা ভাই দেখানোর চেষ্টা করেছে, বিশ্ব বাংলা স্পট যেটা আমরা দেখে আসলাম, পেরিয়ে আসলাম জাস্ট। এবার এখানে এদিকে মতিঝিল ভবন যেটা ওই দিকে দেখা যাচ্ছে, আর রোজ গার্ডেন গোলাপ বাগান যেটা এই দিকে। এবার আমরা আস্তে আস্তে আবার এগিয়ে যাব, এই মাঝখানের রাস্তাটা ধরেই আমরা হাঁটছি। অ্যাম্পি থিয়েটার, আর ওই দূরে দেখা যাচ্ছে মঞ্চ। তুই কি দেখবি? কি প্রোগ্রাম হচ্ছে এখন? সেলফি তুলছে, সেলফি প্রোগ্রাম হচ্ছে। মতিঝিল ভবন পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই মতিঝিল ভবনের রুমগুলি আসলেই 5 স্টার হোটেলের সমস্ত সুবিধাযুক্ত। রোজ গার্ডেন, গোলাপ বাগের উল্টো দিকে বাটারফ্লাই গার্ডেন। আমার ভাই এখন বাটারফ্লাই খুঁজতে চলেছে এবং বলেছে বাটারফ্লাই গার্ডেনে বেশিক্ষণ ভিডিও করা যাবে না, যদি বাটারফ্লাই আমরা না দেখতে পাই তাহলে লজ্জার বিষয়। এই যে বাটারফ্লাই খুঁজতে চলেছে। দূরে এই সুন্দর কটেজগুলিতেও থাকার ব্যবস্থা রয়েছে, তবে দুটো জায়গাতেই থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট থেকেই বুকিং করতে হয়। মিনার্স, যে কথা শুরুতেই বলেছি, নবাবদের হাত থেকে ইংরেজদের হাতে শাসন চলে যাওয়ার যে প্রসেস এখান থেকে শুরু হয়েছিল, এরকমই বলা হয়। ওয়ারেন হেস্টিংসের মূর্তি, পলাশির উদ্দেশ্যে যুদ্ধযাত্রা, এই পলাশির উদ্দেশ্যে নবাবের যুদ্ধযাত্রা। সেই জায়গা যাকে ষড়যন্ত্রের সভা বলা হয়, ঘসেটি বেগম ইংরেজ এবং বাকি আরও সবার সঙ্গে বসে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ঘসেটি বেগম অ্যাকচুয়ালি সিরাজের বড় মাসি, নবাব আলীবর্দী খাঁয়ের বড় মেয়ে। যদিও এগুলো রেপ্লিকা মূর্তি বানানো, এরকম কোনো সভা হয়েছিল বলে ইতিহাসে কোনো প্রমাণ নেই। অন্তত এইভাবে চেয়ারে বসে হয়েছিল এরকম কোনো প্রমাণ ইতিহাসে নেই। এই যে যেটার কথা বলছিলাম, যেভাবে মূর্তিগুলি সাজানো রয়েছে, একদম মাঝখানে ঘসেটি বেগমের মূর্তি, আর তার ডান দিকে লর্ড ক্লাইভ এবং উইলিয়াম ওয়ার্ডসের মূর্তি, আর বাঁ দিকে মির্জাফর আর জগৎ শেঠের মূর্তি। তাই জন্যই এটাকে ষড়যন্ত্রের পটভূমি নাম দেওয়া হয়েছে। অলমোস্ট দেখা ডান। এই দিকে সোজা চিলড্রেন্স পার্ক, আমরা এখন ফিরছি। এদিকে চিলড্রেন্স পার্কের ঠিক উল্টো দিকে বিথিকুঞ্জ বা পেরগোলা। এই এখানেও সেলফি শো হচ্ছে, কিন্তু আমরা ছবি তুলব না, তাই তো? ওকে, বেড়ানো আমাদের শেষ। এই মতিঝিলের বাইরে একটা ফুডকোর্টই বলছে এখানে, তো এখানে বসে আমরা এখন চা খাচ্ছি। চা খেয়ে সোজা হোটেল।
হোটেল থেকে লাগেজ নিয়ে ট্রেন ধরবো আবার 5:21 হাজারদুয়ারি। তো মুর্শিদাবাদ ট্যুর আমাদের শেষ এখানেই।